আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু, সূচনা বক্তব্যে আইনের কাঠামোয় সর্বোচ্চ শাস্তির আহ্বান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দিতে তারেক রহমানের আহ্বান, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গড়ে ওঠার তাগিদ। নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক সহ এনসিপির ২৪ দফা ইশতেহার, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও গণহত্যার বিচার দাবি। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক এম শমসের আলীর দাফন সম্পন্ন, কর্মের মাধ্যমে অমর থাকবেন বরেণ্য এই ইসলামী চিন্তাবিদ, বললেন বিশিষ্টজনেরা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবাইকে প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করার আশা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। আর্মেনিয়ায় ড্রিল মেশিন দিয়ে ডিমের খোসায় নিখুঁত শিল্পকর্ম তৈরির খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রথমেই ছাত্র জনতার অভ্যুত্থানের ১ বছর। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। সূচনা বক্তব্যের আগে অ্যাটর্নি জেনারেল বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা সহ অপরাধীদের আইনের কাঠামোয় সর্বোচ্চ সাজা চান, তবে কোনো নির্মমতা চান না তারা। চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্যে বলেন, শেখ হাসিনার নির্দেশে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ প্রসিকিউশনের কাছে আছে। মাজুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে রাজসাক্ষী হওয়ায় আগের মতো পরানো হয়নি হেলমেট ও হাতকড়া। সে সময় অন্য দিনের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। মামলার পলাতক বাকি 2 আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রসিকিউশন বক্তব্য দেওয়ার আগে ট্রাইব্যুনালে নিজের বক্তব্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের গত জুলাই বিপ্লবে মানুষকে হত্যা করা হয়েছে, বাংলাদেশে গত জুলাই বিপ্লবে মানুষকে পঙ্গু করা হয়েছে। এই পরিস্থিতিতে এটা একটা অপরাধ আমাদের প্রচলিত আইনে। সে কারণে আমরা অপরাধের বিচার চাইতে এসেছি এবং সেই বিচারের সর্বোচ্চ সাজা যেটা, সেইটা আমরা প্রার্থনা করেছি। অলিভার ক্রমওয়েলের মৃত্যুদণ্ডের মতো অত নির্মম মৃত্যুদণ্ড দেবে না। এই রাষ্ট্র একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। পরে সূচনা বক্তব্য শুরু করেন চিফ প্রসিকিউটর। প্রদর্শন করা হয় আবু সাইদ সহ হতাহতদের ভিডিও। সে সময় ট্রাইব্যুনালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রমাণের অপ্রতিরোধ্য শক্তি, সাবেক প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য, রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন স্পষ্ট দিক নির্দেশনা যা তিনি ওই সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন, এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয়, বরং অকাট্য এবং প্রত্যক্ষ প্রমাণ, যা সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল এবং গোপন জানালা উন্মোচন করে। এরপর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শুরুতে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মুখমণ্ডলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত খোকনচন্দ্র বর্মন নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। পরে তাকে জেরা করে আসামিপক্ষ। আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছে। প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেন ট্রাইব্যুনাল। মাজুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহবাগে ছাত্রদলের সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিভেদ, প্রতিহিংসা আর কথামালার রাজনীতি নয়, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের রাজনীতি করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, প্রতিটি ক্ষেত্রে দক্ষ হতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের এই সমাবেশ করার কথা ছিল শহীদ মিনারে, তবে এনসিপির অনুরোধে সমাবেশটি হলো রাজধানীর শাহবাগ মোড়ে। বেলা ৩টায় সমাবেশ হলেও সকাল থেকেই সমাবেশ স্থলে অবস্থান নেয় সারা দেশ থেকে আসা ছাত্রদল নেতাকর্মীরা। শিক্ষার্থীদের ঢল শাহবাগ ছাড়িয়ে পৌঁছে যায় আশেপাশের সড়ক ও মোড়গুলোতে। ছাত্রদলের সাবেক নেতাদের সঙ্গে সমাবেশে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের তৈরি হওয়ার কথা বলেন তিনি। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয় নয়, বরং শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা ব্যবসা, প্রত্যেকটি সেক্টরেই দক্ষ নেতৃত্ব প্রয়োজন। সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ, এবং সেটি হচ্ছে তোমরা। তারেক রহমান বলেন, তারুণ্য আর নারী শক্তিকে বাইরে রেখে একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। সে লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা তুলে ধরে তরুণদের প্রতি বিশেষ আহ্বানও জানান তিনি। ফ্যাসিবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। শিক্ষা, শিল্প, নিরাপদ কর্মপরিবেশ সহ প্রতিটি খাতে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেছেন, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে মেধাবী তরুণরাই ভরসা। নিজেদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন তোমরা তা সকলে গ্রহণ করবে, এই হোক আজকের প্রতিজ্ঞা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশে একটি নতুন সূর্য ও সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ভারত থেকে ফ্যাসিবাদীরা হুমকি দিচ্ছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, 15 বছর গুম খুনের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করতে হবে। শাকের আদনানের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ। সকাল থেকে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। লাখো নেতাকর্মীর ঢল শাহবাগ চত্বর থেকে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। বেলা 3:15টার দিকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতারাও। জুলাই কাঁদিয়ে দিয়েছিল, এই বাংলাদেশে আয়নাঘর থাকতে পারে না, আয়নাঘরকে ধ্বংস করে দিয়েছে। অন্যের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ে একদিন না একদিন ন্যায়ের বিজয় হবে। তারা নির্বাচন কমিশনের নির্ধারণ করতে পারে না, ঘোষণা করতে পারে না। আমরা চাই দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন, 2 হাত তুলে দেখা যায়। দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান নেতারা। গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না। যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে বিষটা তুলতে ফেলবে। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে হাসিনা আশ্রয় নিয়েছে, তার লোক বলেনি। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে।
সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান নেতারা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। নতুন সংবিধান প্রণয়ন ও সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন সহ 24 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে অভ্যুত্থানের স্বীকৃতি ও সকল গণহত্যার বিচারের দাবি জানান এনসিপি নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এক দফার ঘোষণা কোনো দল বা সংগঠনের ছিল না, ছিল বাংলাদেশের প্রতিটি জনগণের। অন্তর্বর্তী সরকারকেই জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে বলে জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সমাবেশে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে। যদি কোনোভাবে বাংলাদেশের কোনো কোণে কোনো বিপদ আসতে থাকে, এই প্রজন্ম জীবন দিয়ে সেই বিপদ মোকাবেলা করবে। এই ঐতিহাসিক এক দফা কোন ব্যক্তির পক্ষ থেকে নয়, কোন দলের পক্ষ থেকে নয়, কোন সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই। সেই দিন এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে। ফলে এক দফার প্রকৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ। এবার অন্যান্য সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নৌবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এর মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন হতে কমান্ডার, কমান্ডার হতে ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট কমান্ডার হতে কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমান্ডার, উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার পদবিতে কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সামরিক কর্মকর্তা বৃন্দের সমন্বয়ে গঠিত এই পর্ষদ সরকারের অনুমোদন সাপেক্ষে নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তা নির্বাচন করবেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস, সংগ্রাম ও বীরত্বের কথা স্মরণসহ শান্তিকালীন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং জাতীয় পর্যায়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর নেতৃত্বে দেশপ্রেমিক, মেধাবী, দক্ষ, পেশাদার, সৎ, মানবিক এবং নৈতিক গুণাবলী সম্পন্ন যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের জন্য নির্বাচনী পর্ষদকে যথাযথ নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান। আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে ফিরেছেন মাইলস্টোনের দিয়াবাড়ি শাখার শিক্ষার্থীরা। বিমান দুর্ঘটনার শোক কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন তারা। মঙ্গলবার থেকে কলেজ পর্যায়ের ক্লাস পুরোদমে চলবে, তবে স্কুল পর্যায়ের ক্লাস শুরু হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাদি মাহমুদের রিপোর্ট। বিমান বিধ্বস্তের শোক কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ। দুর্ঘটনার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ক্লাসে শিক্ষার্থীরা। প্রথম দিন বন্ধুদের সাথে আলাপচারিতায় সময় কেটেছে। পাশাপাশি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিলে অংশ নেন তারা। খুবই ট্রমাটাইজিং এই জিনিসটা। এখন এই যে আসতেছি, যে মানে মনে হইতেছে কিরকম যে ফিল হইতেছে, এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে। আমরা সবাই ট্রমাটাইজড এটা নিয়ে, তো বাট আমাদের ক্লাস করা লাগবে। মঙ্গলবার পুরোদমে কলেজ পর্যায়ের পাঠদান শুরু হচ্ছে। ক্লাসটা আসলে শুরু হবে মেইনলি মঙ্গলবার আমাদের 5 তারিখের পরে। কালকে আমার ক্লাস 9-10-এর একটা পরীক্ষা আছে, আমরা গার্ডিয়ান চাচ্ছে তারা পরীক্ষাতে অ্যাটেন্ড করুক। মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাসের অনুমোদন নিয়ে যে সমালোচনা হয়েছে তার জবাব দিয়েছেন স্কুলটির প্রতিষ্ঠাতা। একটা ছোট মেয়ে বলছে যে এটার অনুমোদন নাই, তা মিথ্যা কথা। এটার অনুমোদন আছে এবং সরকার আমাদেরকে এখানে জমি দিয়েছে। সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য জমি দিয়েছে। মানসিক অবসাদ কাটাতে শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরা প্রয়োজন বলে মনে করেন অভিভাবকরা। সাদি মাহমুদ,
চ্যানেল আই, ঢাকা। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, শিক্ষাবিদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ডক্টর এম শমশের আলীর নামাজে জানাজা বাদ জোহর ধানমন্ডি বাইতুল আমান জামে মসজিদে সম্পন্ন হয়। পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় এই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। শনিবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। রাত 3:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই পরমাণু বিজ্ঞানী। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আসল আমরা কোরআন বুঝে পড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সাবেক সভাপতি, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, শিক্ষাবিদ, গবেষক ও ইসলামিক স্কলার ডক্টর এম শমশের আলী জোহরের নামাজের পর ধানমন্ডির বাইতুল আমান জামে মসজিদে এই গুণীজনের জানাজার নামাজে যোগ দেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। স্বজনরা জানিয়েছেন, সব সময় মানব কল্যাণের চিন্তা করতেন অধ্যাপক ডক্টর এম শমশের আলী। তার আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। তিনি সবসময় চেষ্টা করেছেন মানুষকে বিলিয়ে দিতে, জ্ঞান বিলিয়ে দিতে। তার মাগফিরাতের জন্য দোয়া করবেন। বিশিষ্ট জনরা বলছেন, বরেণ্য এই শিক্ষাবিদ তার কর্মের মাধ্যমে অমর হয়ে থাকবেন। জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং শিক্ষা থেকে বঞ্চিত ঝরে পড়া জনগোষ্ঠীকে উনি শিক্ষার আলো দেওয়ার জন্য উনি বাংলাদেশ উন্মুক্ত প্রতিষ্ঠা করেছেন। এটা একটা বিশাল অবদান। বিজ্ঞানী, শিক্ষক এবং অভিভাবককে হারিয়েছি। এই শূন্যতা পূরণ হবার নয়। বিজ্ঞানের সঙ্গে ইসলামের যে সমন্বয়, ধর্মীয় মূল্যবোধের প্র্যাকটিস, ওনার কাছ থেকেই শিক্ষা হয়। সৃষ্টির রহস্য উদ্ঘাটনে কি থিওরি দিয়ে বোঝানো যায়, ইসলাম ধর্মে যে কথাটা বলে এগুলো যে ফ্যাকচুয়াল অ্যান্ড ভেরিফাইড সায়েন্টিফিক্যালি সেটা প্রচার করছে। ওনার মতো একজন মানুষকে হারিয়ে বাংলাদেশ আজকে অনেকটাই রিক্ত। আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন এই শিক্ষাবিদ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, ইমেরিটাস অধ্যাপক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ ডক্টর এম শমশের আলীর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে রুকসানা আমিনের রিপোর্ট। বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর এম শমশের আলীর জন্ম 1937 সালের 21শে নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায়। 1961 সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনে শুরু হয় তাঁর কর্মজীবন। পরে তিনি কমিশনের পরিচালকের দায়িত্ব নেন। 2 যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন তিনি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন ডক্টর শমশের আলী। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন বরেণ্য এই শিক্ষাবিদ। বিজ্ঞানের জগতে খ্যাতনামা ব্যক্তিত্ব প্রফেসর শমশের আলী দীর্ঘ সময় বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন। টানা 1 যুগ বিটিভিতে বিজ্ঞান বিচিত্রা ও নতুন দিগন্ত নামে 2টি শিক্ষামূলক অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি। আকাশ এবং পৃথিবীর সৃষ্টিতে চ্যানেল আয়ের সাথে নিবিড় সম্পর্ক ছিল বরেণ্য এই ইসলামী চিন্তাবিদের। কালাম ও কলম, ইসলাম ও বিজ্ঞান, কুরআন কি বলে সহ চ্যানেল আয়ের বেশ কয়েকটি ধর্মীয় অনুষ্ঠান নিয়মিত গবেষণা, পরিচালনা ও সঞ্চালনা করতেন তিনি। কাজের স্বীকৃতিতে তিনি ভূষিত হয়েছেন বহু গুরুত্বপূর্ণ সম্মাননা ও পুরস্কারে। এর মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হরিপ্রসন্ন রায় স্বর্ণপদক, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স স্বর্ণপদক, জগদীশচন্দ্র বসু স্বর্ণপদক পেয়েছেন ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স ও ইটালির থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্ক অব সায়েন্টিফিক অর্গানাইজেশনের সম্মাননা। গুণী এই ব্যক্তিত্ব বিজ্ঞান, গণিত ও ইসলাম নিয়ে লিখেছেন বেশ কয়েকটি গ্রন্থ। বিজ্ঞানের পাশাপাশি কবিতা, সঙ্গীত, সাহিত্য ও ধর্ম ছিল তাঁর বিশেষ আগ্রহের বিষয়। রোকসানা আমিন, চ্যানেল আই। পরিবেশের টেকসই উন্নয়নের সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নওগাঁয় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় শহরের পশ্চিম নওগাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্ম সহ সবাইকে প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করবে প্রত্যাশা বিশিষ্টজনদের। ইমরুল কায়েসের তথ্য বিরোচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নির্বিচারে বৃক্ষনিধন, বনাঞ্চল ধ্বংসসহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে সারা দেশের মতো নওগাঁয়ও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নওগাঁ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সারা বাংলাদেশে একসময় কত গাছ ছিল
সেই গাছ কিন্তু দিন দিন কমে গেছে। এই যে গাছ, এই গাছের কিন্তু জীবন আছে এবং সেই জীবনকে যদি বাঁচিয়ে রাখতে হয় গাছের পরিচর্যা করতে হবে, গাছকে সুস্থভাবে বড় করতে হবে। আসুন সবাই মিলে আমরা নানা ধরনের গাছ তো লাগাবই, তার সাথে যেই বৃক্ষগুলো অনেক উঁচু হয় সেই গাছগুলোও লাগাবো। এই গাছ যেন আমরা রোপণ করার মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে এই বাংলাদেশটাকে ভালো রাখি। মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা উপহার দেওয়া হয়। এই গাছ বড় যখন হবে তখন আমাদের ফুল দিবে, ফল দিবে। আমার অনেক ভালো লাগছে, এটি আমাদের গাছের পাশে লাগাবো, গাছের জন্য বেঁচে থাকতে পারে, পরিবেশকে ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। এর মাধ্যমে সারা দেশব্যাপী প্রকৃতি এবং সমাজ কেন্দ্রিক যে দায়বদ্ধতা আছে বাংলালিংকের, সেই জায়গা থেকে কাজ করতে পেরে আমরা কৃতজ্ঞ। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সবুজায়নের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলছেন বিশিষ্টজনরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দীর্ঘদিন যাবতই সমাজের বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ডে, বিশেষ করে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই উদ্যোগটা যদি ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রতিটা পরিবারে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমাদের পরিবেশগত যে ভারসাম্যহীনতা এটা অনেকাংশে কমে আসবে। কাজের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি সবুজ শ্যামল দেশ হিসাবে গড়ে তুলতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যেন সুস্থভাবে সুন্দরভাবে একটা জীবনযাপন করার একটা পরিবেশ পায়। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজ বেষ্টনী গড়ার কার্যক্রম অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রত্যেকটা উপজেলায় 5 কিলোমিটারে আমরা টার্গেট নিয়েছি যে 5 কিলোমিটার করে আমরা বৃক্ষ রোপণ করব এবং এটা সংরক্ষণের ব্যবস্থা করব। পরিবেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্বারোপ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছে গাজা ইসরায়েলি হামলায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে 38 জন সহ 62 ফিলিস্তিনি নিহত, অনাহারে আরো 7 মৃত্যু। দেশের প্রথম সবাক সিনেমা মুখ ও মুখোশ পার করল 69 বছর। আব্দুল জব্বার খান পরিচালিত এই চলচ্চিত্রের অন্যতম প্রযোজক ছিলেন কলিমুদ্দিন আহমেদ ওরফে দুদু মিয়া, যিনি অভিনেতা আলমগীরের বাবা। আলাপচারিতায় সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন গুণী এই নায়ক। সুলতান হাইমুর রিপোর্ট। বাংলাদেশের সিনেমা শিল্পের মাইল ফলক প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ। 69 বছর আগে 1956 সালের 3রা আগস্ট মুক্তিপ্রাপ্ত এই সিনেমার উপরই দাঁড়িয়ে আছে বাংলা সিনেমার ভিত। নিজের লেখা ডাকাত গল্প অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আব্দুল জব্বার খান। 64,000 রুপি ব্যয়ে সিনেমাটি নির্মিত হয়েছিল ইকবাল ফিল্মসের ব্যানারে, যেখানে অভিনয় করেছিলেন পূর্ণিমা সেন, ইনাম আহমেদ, সাইফুদ্দিন, আব্দুল জব্বার খান, বিনয় বিশ্বাস ও জহরা তারা। এই চলচ্চিত্রের অন্যতম প্রযোজক ছিলেন কলিমুদ্দিন আহমেদ ওরফে দুদু মিয়া, যিনি অভিনেতা আলমগীরের বাবা। আলাপচারিতায় সিনেমার প্রিমিয়ার শোয়ের অভিজ্ঞতা জানিয়েছেন এই নায়ক। আমার বাবা আমাকে পরিচয় করে দিল, এই শোন, এই ছবিটা দেখলি না, ওখানে একটা ডাকাতের রোলটা যে করেছিল এই লোকটা। এবং তারপর আমি ভয়ে সে কি চিৎকার আমার, সেইখান থেকে আমি আমার মায়ের কোলে চলে যাই। আমি আর এনাম সাহেবের দিকে ঘুরেও তাকাইনি। এই এতটুকু মনে আছে ছবির ব্যাপারে। মুখ ও মুখোশে বাবার সংশ্লিষ্টতার পরিচয়কে সানন্দে উপভোগ করেন এই অভিনেতা। তখন বলিনি যে কি দরকার পরিচয় দিয়ে, যে বাবার পরিচয় দিয়ে ফিল্মে দাঁড়াতে চাচ্ছে বা এটা করতে যাচ্ছে, এগুলো আমি কোনোদিন চাইনি, এগুলো আমি কোনোদিন করিও না। একটা সময় তো মুখোমুখোশ নিয়ে হবে, একটা দিবস হতে পারে, একটা স্মৃতির রোমন্থন করার জন্য বা স্মৃতি নিয়ে আলোচনা করার জন্য মানুষ এগিয়ে আসবে, যে আমরা জানতে চেষ্টা করি। অভিনেতা আলমগীরের প্রত্যাশা, 100 বছর পরও সিনেমা প্রেমীদের মুখ ও মুখোশ জানান দিবে বাংলা সিনেমার ইতিহাস। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। গাজা ইসরায়েলি হামলায় আরও 62 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 38 জনই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন। অনাহারে মৃত্যু হয়েছে 7 জনের। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
1 আগস্ট যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে শুরু হচ্ছে 8ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস 2025। উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শন করা হবে মোশাররফ করিম অভিনীত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আবর্ত দ্য সার্কেল। স্থানীয় সময় রাত 8:30 ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফেতে প্রদর্শন করা হবে সিনেমাটি। 24 মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদুল হাসান। বাংলাদেশের উপকূলবর্তী নারীর সংগ্রাম ও সামাজিক চাপ উঠে এসেছে সিনেমায়। এবার নিটল টাটা বিশেষ সংবাদ। ড্রিল মেশিন দিয়ে ডিমের খোসায় নিখুঁত শিল্পকর্ম তৈরি করছেন আর্মেনিয়ার অবসরপ্রাপ্ত প্রকৌশলী রুবেন জাকারিয়ান। এখন পর্যন্ত তার হাতে একটি ডিমের খোসাও ফেটে যায়নি বলে দাবি করেন তিনি। রাশিয়ান টেলিভিশনের একটি অনুষ্ঠান দেখে এটি তৈরিতে তিনি অনুপ্রাণিত হন। তার অনেক নকশা ঐতিহ্যবাহী আর্মেনীয় অলঙ্করণ হিসেবেও ব্যবহার হয়। বর্তমানে তার সংগ্রহে 50টি শিল্পকর্ম রয়েছে। কৃষি সংবাদ। পাবনায় পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে কলা চাষে অভাবনীয় সাফল্য এসেছে। এসব চরে কলা চাষ করে প্রান্তিক চাষিরাও স্বাবলম্বী হচ্ছেন। কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। প্রকৃতি সংবাদ। নরসিংদীর পলাশের ডাঙ্গায় শীতলক্ষা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ডাঙ্গা বাজার এলাকায় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নদী থেকে বালু উত্তোলন করে ব্যক্তিগত জমিতে রাখছে প্রভাবশালীরা। এতে 3 ফসলি জমি নষ্ট হয়, ক্ষতির মুখে স্থানীয়রা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিবাদ করতে গেলেই হামলা মামলার হুমকি দেওয়া হচ্ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। পরিবেশ প্রতিবেশের উন্নয়নে বাগেরহাটে বৃক্ষরোপণ করেছে জেলা মহিলা দল। জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে 500-র বেশি বিভিন্ন ধরনের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ রোধে সবুজ বেষ্টনী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভবিষ্যতেও কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে দলটি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চক্ষু সেবায় নিয়োজিত ফ্যাশন গ্রুপের মাদার কনসার্ন ফ্যাশন অপটিক্স লিমিটেডের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকা ক্যান্টনমেন্টের সেরামা লঞ্চে অনুষ্ঠান হয়েছে। ফ্যাশন অপটিক্স লিমিটেডের বিভিন্ন দেশের ব্যবসায়িক পার্টনার, প্রতিনিধি, দেশের খ্যাতনামা চক্ষু চিকিৎসকগণ সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন। আয়োজনে ছিলেন ফ্যাশন গ্রুপের চেয়ারম্যান শামসুন নাহার ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ফাহিমুল ইসলাম, পরিচালক ফারজানা ইসলাম ও ফারহানা ইসলাম সহ গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। লাওসে পৌঁছে এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবল দলের অনুশীলন, জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য ক্যাপ্টেন আফইদার। খেলার খবর। 2026 এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই সামনে রেখে প্রথমবারের মতো লাওসে অনুশীলন করেছে বাংলাদেশ। 4 জাতির এই টুর্নামেন্টে স্বাগতিকরা ছাড়াও এইচ গ্রুপে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ সাউথ কোরিয়া এবং পূর্ব তিমোর। 6 আগস্ট উদ্বোধনী দিনে হোস্ট লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে কোচ পিটার বাটলারের শিষ্যরা। অতীত পরিসংখ্যানে শক্তিশালী দলটির বিপক্ষে জয়ের রেকর্ড নেই লাল সবুজের মেয়েদের। এবার সেই ধারা ভেঙে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আফিদা ও সাগরিকাদের। 8 গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং সেরা 3 রানার্স আপ টিম আগামী বছর অনুষ্ঠেয় থাইল্যান্ডের মূল আসরে সরাসরি খেলার টিকিট পাবে। প্র্যাকটিস করছি, আমরা ম্যাচের জন্য প্রস্তুতি হচ্ছি। লক্ষ্য হচ্ছে প্রথম যেহেতু লাওসের সাথে খেলা, লাওসের সাথে যেভাবে খেলতে হবে, কোচ যেভাবে বলবে, আমাদের টার্গেট থাকবে ম্যাচ জেতা।
সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু, সূচনা বক্তব্যে আইনের কাঠামোয় সর্বোচ্চ শাস্তির আহ্বান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দিতে তারেক রহমানের আহ্বান, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গড়ে ওঠার তাগিদ। নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক সহ এনসিপির 24 দফা ইশতেহার, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও গণহত্যার বিচার দাবি। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক এম শমশের আলীর দাফন সম্পন্ন, কর্মের মাধ্যমে অমর থাকবেন বরেণ্য এই ইসলামী চিন্তাবিদ, বললেন বিশিষ্টজনেরা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবাইকে প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করার আশা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।